জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ভিডিও ক্লাসে আমি ডক্টর রুহুল কুদ্দুস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ক্যাম্পাস, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বিএসসি অনার্স ফিজিক্স থার্ড ইয়ারের অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্সের উপরে তৃতীয় লেকচার দিব। আজকে আমার ফার্স্ট চ্যাপ্টারের কম্পটাউন এফেক্ট অ্যান্ড ডিভিশন গারমার এক্সপেরিমেন্ট এই দুটো বিষয়ে আলোকপাত করব। তো চলো দেখা যাক আমরা কি কি পড়তে পারি আজকে। এই দুটো টপিকের আন্ডারে আমরা প্রথমে দেখব পার্টিকেল নেচার অফ লাইট, এরপরে পড়ব প্রপার্টিজ অফ ম্যাটার ওয়েভ, নেক্সট রিলেশন বিটুইন ডি ব্রগলি ওয়েভলেন্থ অ্যান্ড স্পিড অফ পার্টিকেল, Compton effect, equation of Compton shift, Davison-Garmer experiment, and wave nature of particle. তো প্রথমে particle nature of light. Wave particle duality. Moving particle shows wave behavior. De Broglie, scientist De Broglie বা De Broglie, উনি এ সংক্রান্ত একটা তত্ত্ব প্রদান করেন। উনি বলেন যে মুভিং পার্টিকেলের মোমেন্টামের সাথে ওয়েভলেন্থের একটা রিলেশন আছে। এই রিলেশনটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি, অর্থাৎ ওয়েভলেন্থ ইকুয়াল টু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই মোমেন্টাম। তো প্রপার্টিজ অফ ম্যাটার ওয়েভ মানে মুভিং পার্টিকেল যে ওয়েভ বিহেভিয়ার শো করে তার কি কি প্রপার্টি আমরা অবজার্ভ করতে পারি। The wave is not electromagnetic wave. Speed of matter wave is not constant. এটা ম্যাটার ওয়েভের মোমেন্টামের উপরে ডিপেন্ড করে। ওয়েভলেন্থ অফ মুভিং পার্টিকেল ল্যামডা, যেখানে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই মোমেন্টাম। স্পিড অফ ম্যাটার ওয়েভ ইজ গ্রেটার দ্যান স্পিড অফ লাইট ওয়েভ। এটা আমরা পরে ইকুয়েশন দিয়ে দেখাবো যে এটা হতে পারে। এখন রিলেশন বিটুইন ডি ব্রগলি ওয়েভ অ্যান্ড স্পিড অফ পার্টিকেল। আমরা জানি স্পিড c equal to f lambda, এটা ওয়েভ থিওরি থেকে এসেছে। ওয়েভ থিওরি থেকে আমরা জানি ওয়েভ স্পিড c equal to frequency into wavelength. Energy of photon E equal to hf. সুতরাং আবার আমরা জানি এনার্জি E equal to mc স্কয়ার। তাহলে এই দুটো ইকুয়েশনেরই লেফট সাইডে আছে E। আমরা এই দুটো ইকুয়েশন থেকে যদি ইকুয়েট করি আমরা দেখব যে hf equal to mc স্কয়ার, যেখানে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু mc স্কয়ার বাই h। আবার আমরা জানি ল্যামডা ইকুয়াল টু h বাই mv ডি ব্রগলি ওয়েভলেন্থ থেকে। সুতরাং এখানে আমরা যদি এই দুটাকে মার্ক করি, ইকুয়েট করি, তাহলে দেখব এখানে স্পিড c ইকুয়াল টু u ইকুয়াল টু f ল্যামডা। f এখানে থাকলো, ল্যামডার পরিবর্তে আমরা দিতে পারবো h বাই mv। সো তাহলে ফাইনালি u ইকুয়াল টু fh বাই mv। mv টাকে আমি এখানে নিয়ে আসলাম, আর hf মানে hf মানে mc স্কয়ার, এই mc স্কয়ারটাকে এখানে নিয়ে আসলাম, mm ক্যান্সেলড আউট। সো ফাইনালি u ইকুয়াল টু c স্কয়ার বাই v। c স্পিড অফ লাইট, আর v স্পিড অফ পার্টিকেল, স্পিড অফ পার্টিকেল। তাহলে আমাদের ফাইনালি কি হলো, ইউটা কি, এটা হলো ওয়েভ ভেলোসিটি। ওয়েভ ভেলোসিটি অফ ওয়েভ প্রডিউসড ডিউ টু মুভিং পার্টিকেল। আমরা সব সময় জানি যে স্পিড অফ লাইট গ্রেটার দ্যান স্পিড অফ পার্টিকেল, তার মানে স্পিড অফ ওয়েভ ডিউ টু মুভিং পার্টিকেল কুড বি গ্রেটার দ্যান স্পিড অফ লাইট। Next slide. Now Compton effect.
1923 সালে স্যার আর্থার কম্পটন একটা এক্সপেরিমেন্ট সম্পন্ন করেন। সেখানে তিনি পার্টিকেলের মোমেন্টাম চেঞ্জ এবং এনার্জি চেঞ্জ এগুলা স্টাডি করেন। তিনি একটা টার্গেটে এক্স রে দিয়ে হিট করেন। ইনসিডেন্ট এক্স রে দিয়ে একটা টার্গেটে হিট করার পরে সেই এক্স রে ইনসিডেন্ট এক্স রে ওয়েভলেন্থ এবং যে স্ক্যাটার্ড এক্স রে ওয়েভলেন্থ এই দুটার মধ্যে রিলেশনশিপ ডেভেলপ করেন। পরের স্লাইডে যাই। এখানে এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে একটা এক্স রে মেশিন, এক্স রে সোর্স থেকে একটা ইনসিডেন্ট এক্স রে, এটা হলো সিঙ্গেল স্লিট যেখান থেকে ন্যারো বিম পাস করা হচ্ছে, সেখান দিয়ে টার্গেটে এক্স রে হিট করছে। এক্স রে হিট করার পরে স্ক্যাটার্ড এক্স এর ওয়েভলেন্থ ল্যামডা প্রাইম আর ইনসিডেন্ট ওয়েভলেন্থ ল্যামডা, এই দুটা এই স্ক্যাটার্ড ওয়েভটা অরিজিনাল ডিরেকশন থেকে 5 ডিগ্রি স্ক্যাটার্ড হয় এবং এই স্ক্যাটার্ড এক্স রে একটা এক্স রে ডিটেক্টর দিয়ে ডিটেক্ট করা হয়। তো এই ইনসিডেন্ট ওয়েভের মোমেন্টাম এবং এনার্জি এট দ্য সেম টাইম স্ক্যাটার্ড ওয়েভের মোমেন্টাম এবং এনার্জি, ওভারঅল এই ল অফ কনজারভেশন অফ এনার্জি এবং মোমেন্টাম তুলনা করে আমরা এই ল্যামডা এবং ল্যামডা প্রাইমের রিলেশনশিপটা বের করতে পারবো। এখানে একটা পয়েন্ট মেনশন করা দরকার। অবজারভেশনে দেখা গেছে যে ওয়েভলেন্থ, স্ক্যাটার্ড ওয়েভলেন্থ becomes greater than incident wavelength, অর্থাৎ স্ক্যাটার্ড ওয়েভলেন্থ গ্রেটার হওয়ার অর্থ হচ্ছে তার ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করবে। তাহলে এই ল্যামডা প্রাইম অর্থাৎ স্ক্যাটার্ড ওয়েভের এক্স রে ওয়েভলেন্থ এবং ইনসিডেন্ট ওয়েভের ওয়েভলেন্থের মধ্যে একটা ডিফারেন্স আসবে। এই ডিফারেন্সটাকে বলা হয় কম্পটন শিফট। ডেল্টা ল্যামডা ইকুয়াল টু ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, যেটাকে পরবর্তীতে ইকুয়েশন ড্রাইভ করা হয়েছে যে এই যে ডেল্টা ল্যামডা এটা এই স্ক্যাটার্ড অ্যাঙ্গেল কস ফাই এর উপরে ডিপেন্ড করে। এম ই হচ্ছে রেস্ট মাস অফ ইলেকট্রন আর সি স্পিড অফ লাইট, এই ম্যাক্স প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। নাও Compton effect and photon model. Compton scattering between photon and initially stationary electron. এই ডায়াগ্রামে দেখা যাচ্ছে একটা ফোটন, এক্স রে ফোটন একটা রেস্ট ইলেকট্রনের দিকে হিট করতেছে। হিট করার পরে এক্স রে ফোটন একদিকে স্ক্যাটার্ড হবে এবং ইলেকট্রনটা অন্য আরেকটা ডিরেকশনে স্ক্যাটার্ড হয়ে গেছে। এখন কনজারভেশন অফ মোমেন্টাম থিওরি যদি অ্যাপ্লাই করা হয় তাহলে আমরা দেখব যে পিআই হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য এক্স রে ফোটন, পিএফ হচ্ছে ফাইনাল মোমেন্টাম অফ দ্য এক্স রে ফোটন এবং ইলেকট্রনের মোমেন্টামটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা যদি ভেক্টর অ্যাডিশন করি তাহলে আমরা দেখব যে ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য ইনসিডেন্ট এক্স রে ফোটন ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম অফ দ্য এক্স রে ফোটন প্লাস মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন। সেটা এই ভেক্টর ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেইন করা হয়েছে। এবং আমরা যদি এই ইলেকট্রনের মোমেন্টাম ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা কোসাইন রুল ইউজ করে দেখব এই ইকুয়েশনটা পাবো, অর্থাৎ ইলেকট্রনের মোমেন্টাম স্কয়ার ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম অফ দ্য এক্স রে ফোটন প্লাস ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য এক্স রে ফোটন মাইনাস 2 pf pi into cos phi. Relativistic expressions for energy and momentum. আমরা নরমালি জানি যে নিউক্লিয়ার ফিজিক্স থেকে E ইকুয়াল টু mc স্কয়ার, কিন্তু যখন কোনো পার্টিকেল হাই স্পিডে ট্রাভেল করে তখন তার এনার্জি, রিলেটিভিস্টিক এনার্জি আসে E ইকুয়াল টু mc স্কয়ার ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। সিমিলারলি মোমেন্টামও, রিলেটিভিস্টিক মোমেন্টামও আসে p ইকুয়াল টু mv ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, যেখানে v হচ্ছে পার্টিকেলের স্পিড আর c হচ্ছে স্পিড অফ দ্য লাইট। Particular speed আর c speed of light. তো এই দুটো ইকুয়েশনকে যদি আমরা
কম্বাইন করি, পরে আমরা এই রিলেশনটা পাবো ই স্কয়ার এনার্জি স্কয়ার ইকুয়াল টু এমসি স্কয়ার হোল স্কয়ার প্লাস পিসি স্কয়ার, যেখানে পি হচ্ছে মোমেন্টাম। এখন আমরা এই কম্পটন স্ক্যাটারিং কনজারভেশন অফ এনার্জি রুল অ্যাপ্লাই করে দেখব যে ইনিশিয়াল এনার্জি অফ এক্স রে ফোটন, যেখানে এক্স রে ফোটন হাই স্পিডে ট্রাভেল করে, সেটা হবে ফাইনাল এনার্জি অফ এক্স রে ফোটন এবং ইলেকট্রনের এনার্জি। আমি আবার এক্সপ্লেইন করি, ইনিশিয়াল এনার্জি অফ এক্স রে ফোটন, এখানে যদি আমরা রেস্ট পার্টিকেল ধরি এই ইলেকট্রন, তাহলে তার এনার্জি হবে 0, কিন্তু টোটাল এনার্জি অফ দ্য ইলেকট্রন উইল বি ফাইনালি initial energy of X-ray photon, final energy of minus final energy of X-ray photon plus ইলেকট্রনের যদি কোনো ইনিশিয়াল এনার্জি থাকে সেটা। তাহলে এখানে একটা রিলেশন আসছে আমাদের এখান থেকে, সেটা হলো এই ইলেকট্রনের এনার্জি টার্মটাকে যদি আমরা স্কয়ার করি, তাহলে আমরা পাবো me mass of electron c square whole square plus pe momentum of electron c whole square equal to এই টার্মটার স্কয়ার, বিকজ এটা হচ্ছে অলরেডি আমরা পেয়ে গেছি। সো আমরা যদি ওই ইকুয়েশনটাকে প্রিভিয়াস যে ইকুয়েশনটা আমরা পেয়েছি, অর্থাৎ এই ইকুয়েশনটাকে পরে ক্যারি আউট করা হলো, এখানে লেফট সাইডে সেটাই আছে, রাইট সাইডে স্কয়ার করা হয়েছে, তারপরে এখানে বোথ সাইডে যদি আমরা সি স্কয়ার দিয়ে ডিভাইড করি, আমাদের ইকুয়েশনটা একটু সিম্পলিফাইড হবে। অর্থাৎ এই স্কয়ারের কারণে এখানে আমরা সি স্কয়ার দিয়ে ডিভাইড করলাম, এই সি স্কয়ার ক্যান্সেল হবে। সিমিলারলি রাইট সাইডেও সি স্কয়ার দিয়ে ডিভাইড করলে এই সি স্কয়ার ক্যান্সেল হবে, সি স্কয়ার ক্যান্সেল হবে, এবং এখানে একটা সি স্কয়ার থাকবে। ফলে আমাদের ইকুয়েশনটা এসছে MEC হোল স্কয়ার প্লাস PE অর্থাৎ ইলেকট্রনের মোমেন্টাম স্কয়ার ইকুয়াল টু PI মাইনাস PF প্লাস ME মাস অফ ইলেকট্রন ইনটু C হোল স্কয়ার। তো ফাইনালি এই ইকুয়েশনটা যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, আমরা দেখতে পারবো যে ইলেকট্রনের মোমেন্টাম স্কয়ার ইকুয়াল টু ইনিশিয়াল মোমেন্টাম অফ এক্স-রে ফোটন মাইনাস ফাইনাল মোমেন্টাম অফ এক্স-রে ফোটন স্কয়ার প্লাস 2 ইনটু initial momentum of X-ray photon minus final momentum of X-ray photon into ME into C. ওই ইকুয়েশনটাই এখানে আবার লেখা হয়েছে। তো সেটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, এটাকে যদি এক্সপান্ড করি, তাহলে দেখবো যে A মাইনাস B হোল স্কয়ারের ফর্মুলা এখানে এসছে, প্লাস এখানে এই টার্মটা এসছে। তো সেখান থেকে আমরা মোমেন্টাম অফ ইলেকট্রন কে পাবো ফাইনাল মোমেন্টাম অফ এক্স-রে ফোটন প্লাস ইনিশিয়াল মোমেন্টাম এক্স-রে ফোটন মাইনাস 2 PF PI cos phi। এখন এই যে ইলেকট্রনের যে মোমেন্টাম PE স্কয়ার, এটা আমরা এখানে আগে একবার বের করেছি। তাহলে এটার সাথে এই ইকুয়েশনের সাথে যদি এখন এই ইকুয়েশনটাকে আমরা সেট করি, তাহলে দেখব PI স্কয়ার প্লাস PF স্কয়ার মাইনাস 2 PI PF প্লাস 2 PI মাইনাস PF ইনটু M in C ইকুয়াল টু PF স্কয়ার প্লাস PI স্কয়ার মাইনাস 2 PF PI ইনটু cos phi। PF হচ্ছে ফাইনাল মোমেন্টাম অফ এক্স-রে ফোটন আর PI ইনিশিয়াল মোমেন্টাম অফ এক্স-রে ফোটন। তো এগুলা যদি আমরা লেফট সাইড রাইট সাইডে রিঅ্যারেঞ্জ করে এটা সিম্পলিফাই করি, তাহলে আমরা ফাইনালি এই ইকুয়েশনে আমরা রিচ করব, যেখানে -1 প্লাস PI মাইনাস PF ইনটু MEC ডিভাইড বাই PI ইনটু PF ইকুয়াল টু মাইনাস cos phi। সো এখন যদি এটাকে আমরা বোথ সাইডে সিম্পলিফাই করি, এটাকে আমি রাইট সাইডে নিয়ে গেলাম, আর এটাকে PI ইনটু ME ইনটু C, সেটাকে PI PF দিয়ে ডিভাইড করলে MC বাই PF মাইনাস MC বাই PI ইকুয়াল টু দিস ইকুয়েশন। এটার সাথে এখন আমরা ওয়েভলেন্থকে লিংক আপ করব। তো MC তাকে কমন নিয়ে রাইট সাইডে নিয়ে যাওয়া হয়েছে, বাট আমরা ল্যামডার সাথে মোমেন্টামের রিলেশন জানি যে ল্যামডা ইকুয়াল টু H বাই P, অর্থাৎ P ইকুয়াল টু H বাই ল্যামডা। সেই কনসেপ্টটা অ্যাপ্লাই করার পরে আমরা এখানে ল্যামডার সাথে
p এর রিলেশন পাই ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু h বাই mc ইনটু 1 মাইনাস cos phi। এখানে ডিটেইল এক্সপানশনটা দেখানো হয়নি। তাহলে দেখা যাচ্ছে যে ল্যামডা প্রাইম হচ্ছে ফাইনাল মোমেন্টামের করসপন্ডিং ওয়েভলেন্থ, আর ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ করসপন্ডিং ফর দ্য ইনিশিয়াল মোমেন্টাম, এবং এই দুইটা ডিফারেন্স হচ্ছে ল্যামডা ডেল্টা ল্যামডা অর্থাৎ কম্পটন শিফট, সেটা হচ্ছে h by mc into 1 minus cos phi. So change in wavelength is entirely explained by the photon electron scattering model, and the delta lambda depends on cos phi অর্থাৎ স্ক্যাটারিং অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে। স্ক্যাটারিং অ্যাঙ্গেল ম্যাক্সিমাম অ্যাঙ্গেল হতে পারে 180 ডিগ্রি, এবং cos 180 ডিগ্রি এর ভ্যালু আসে আমাদের -1। তাহলে এখানে একটা মাইনাস অলরেডি আছে আর একটা -1, তাহলে ওভারঅল হবে 2। তাহলে 2 ডেল্টা ল্যামডা হবে, ম্যাক্সিমাম ডেল্টা ল্যামডা হবে 2h by mc. h by mc is known as the Compton wavelength of the electron. Compton effect only observed for short wavelength radiation like X-rays and gamma rays. এবং Compton scattering এক্সপেরিমেন্টটা যদি আমরা গ্রাফিক্যালি অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখব যে একটা সিঙ্গেল ওয়েভলেন্থ লাইক 71.1 পিকোমিটারের এক্সরে যদি ইনসিডেন্ট করা হয়, তাহলে তার যে স্ক্যাটার্ড এক্সরে কন্টেইন এ রেঞ্জ অফ ওয়েভলেন্থ উইথ টু প্রমিনেন্ট ইন্টেন্সিটি। সেটা কি এখানে সেটা এই গ্রাফিক্যালি দেখানো হয়েছে। One peak will be centered about the incident wavelength যে ডিরেকশনে গেছে সেই ডিরেকশনে একটা prominent peak থাকবে। Other wavelength is longer than lambda by an amount delta lambda which is called Compton shift, যেটা একটু আগে আমি বলেছি। তাহলে এই ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে যদি স্ক্যাটারিং অ্যাঙ্গেল 0 হয় অর্থাৎ ইনিশিয়াল ডিরেকশনে একটা প্রমিনেন্ট পিক পাওয়া যাবে, 45 ডিগ্রিতে দুটা খুব ক্লোজ পিক পাওয়া যাবে, 90 ডিগ্রিতে ফার্স্ট পিকটা খুবই লো হবে আর সেকেন্ড পিকটা হাই হবে, এবং 135 ডিগ্রিতে আবারও দুটা প্রমিনেন্ট পিক পাওয়া যাবে, এবং এই প্রমিনেন্ট পিক দুটা কমপ্লিটলি বা সিগনিফিকেন্টলি ডিস্টিংগুইশেবল। এখানে যেমন ডেল্টা ল্যামডাটা শর্ট, এখানে ডেল্টা ল্যামডাটা হবে লঙ্গার। তো ডেভিসন এবং গার্মার এক্সপেরিমেন্টের পরবর্তী টপিক, এই টপিকে আমরা মেইনলি ডিসকাস করব ওয়েভ নেচার অফ ইলেকট্রন। ওয়েভ নেচার অফ ইলেকট্রন অর্থাৎ মুভিং ইলেকট্রন এর যে ওয়েভ নেচার শো করে সেটা ডেভিসন এবং গার্মার এক্সপেরিমেন্ট দিয়ে আমরা প্রুফ করব। ডেভিসন এবং গার্মার একটা ভ্যাকুয়াম টিউব ডেভেলপ করেন এবং ওই টিউবের মধ্যে অ্যাক্সিলারেটেড ইলেকট্রনকে নিকেলের সাথে কোলাইড করেন। সেটা এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্টটা ডেভিসন এবং গার্মার যে এক্সপেরিমেন্টটা করেছিলেন সেটার এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্টটা এখানে ডিটেইল দেওয়া আছে। এটা একটা ফিলামেন্ট, এই ফিলামেন্ট থেকে লো ভোল্টেজ অ্যাপ্লাই করে এখান থেকে ইলেকট্রনকে রিলিজ করা হয়। এরপরে আছে অ্যানোড, অ্যানোড দিয়ে ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করানো হয়। সেই অ্যাক্সিলারেটেড ইলেকট্রনগুলোকে পরবর্তীতে এখানে নিকেল ক্রিস্টালের সাথে হিট করা হয়, করানোর পরে তারপরে একটা ডিটেক্টর দিয়ে স্ক্যাটার্ড ইলেকট্রন অথবা স্ক্যাটারিং এর পরে কি হয় সেটা এই ডিটেক্টর দিয়ে রেকর্ড করা হয়। সেই তথ্যগুলোই এখানে এক্সপেরিমেন্টে ডিটেইল ডিসকাস করা হয়েছে। প্রথমে বলা হচ্ছে the electron gun emits electron which were again be accelerated by to a particular velocity. These emitted electrons were made to pass through fine holes, thus producing a fine collimated beam. The beam produced from the cylinder is made to fall on the surface of nickel crystal. The electrons scatter in various directions after collision. By moving the detector, the intensity of scattered electron beam is measured at different angles, angle of scattering. অর্থাৎ আমি একটু আগের স্লাইডে ব্যাক করি। এই যে স্লাইডে এখানে যে ডিটেক্টরটা আছে এই ডিটেক্টরটা রোটেট করে করে ডিফারেন্ট অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড ইলেকট্রন যে রেজাল্ট শো করে অর্থাৎ তার ভ্যারিয়েশন অফ ইন্টেন্সিটি সেটা মেজার করা হয়। সো ডেভিসন গার্মার এক্সপেরিমেন্ট থেকে কি কি অবজারভেশন আসে? প্রথমে দেখা যায় যে
54 ভোল্ট 50 ডিগ্রি এখানে একটা পিক ইন্টেন্সিটি অবজার্ভ হয়। এরপরে অবজার্ভ করা যায় যে এই যে পিক ইন্টেন্সিটি এটা স্ক্যাটারিং অ্যাঙ্গেলের সাথে ভ্যারি করে, অর্থাৎ এটা একবার ইনক্রিজ করে একবার ডিক্রিজ করে, আবার অ্যাঙ্গেলের সাথে আবার ফার্দার ইনক্রিজ করে ডিক্রিজ করে। অর্থাৎ আমি যদি এভাবে ড্রয়িং করি তাহলে দেখা যাবে যে এখানে একটা পিক এসছে, তারপরে আবার ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আবার পিক এসছে, আবার ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আবার পিক এসছে, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। সো এগুলো হলো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর এই পোরশনগুলো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এই প্রসিডিউরটা বোথ সাইডে চলতে থাকে। The peak was resulted by the due to constructive interference of the electrons scattered from different layers of the regularly spaced atom of the crystals. এই যে পিক গুলো আসছে এগুলা এই পিক অর্থাৎ হচ্ছে ব্রাইট লাইট গুলার রিজন হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অফ লাইট, আর এই পোরশন গুলো হচ্ছে ডার্ক পোরশন গুলো হবে ডিস্ট্রাকটিভ interference of light. এখন আমরা এক্সপেরিমেন্টটা শুরু করেছিলাম ইলেকট্রন দিয়ে, বাট আমাদের অবজারভেশন হচ্ছে ব্রাইট আর ডার্ক লাইট। এখানে হচ্ছে অ্যাবসেন্স অফ লাইট, এখানে ব্রাইট লাইট, ডিফারেন্ট অ্যাঙ্গেল। এটা ইলেকট্রনের ইনসিডেন্ট ডিরেকশন, এটা হলো সাইড ডিফারেন্ট অ্যাঙ্গেলের তার অবজারভেশন। ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট এভাবে করে যাবে, যেটা এখানে দেখানো হয়েছে যে এই নিকেল ক্রিস্টাল, যেগুলো ক্রিস্টাল ল্যাটিস বা অ্যাটম, তার মধ্যে ইন্টার ল্যাটিস স্পেসিং আছে বা ইন্টারমলিকুলার স্পেসিং আছে। ইলেকট্রন হাই স্পিড ইলেকট্রন যখন এর সাথে হিট করার পরে তো এই স্পেসিং এর মধ্যে দিয়ে যখন পাস করে তখন ওয়েভ নেচার শো করে। ডিফ্রাকশনের এই ডিফ্রাক্টেড ওয়েভগুলো তারপর একটা আরেকটার উপরে সুপার পজিশন হয়। এটা একটা ওয়েভ, এটা আরেকটা ওয়েভ, একটা ওয়েভ আরেকটা ওয়েভের পরে সুপার পজিশন হবে, এবং এই সুপার পজিশনের কারণে এই পয়েন্টগুলো যেখানে দুটা ওয়েভ সেম ফেজে মিট করবে সেখানে ইন্টেন্সিটি ইনক্রিজ করবে, আবার যেখানে এন্টি ফেজে মিট করবে সেখানে অ্যাবসেন্স অফ লাইট হবে। এটার করসপন্ডিং পোরশন হবে এটা। এগুলা যেগুলা ড্রয়িং করেছে এগুলা ওয়েভ ফ্রন্ট। তো এই স্টাডি থেকে আমরা দেখতে পারি যে অ্যাক্সিলারেটিং ভোল্টেজ ইনক্রিজ করলে তার পিক ইন্টেন্সিটি ও ভ্যারি করতে পারে, এবং 54 ভোল্টে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি অবজার্ভ হবে। এবং এই যে অবজারভেশন, যেটাকে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বলা হয়েছে, সেটা d sin theta equal to n lambda এই ইকুয়েশন ইউজ করে ল্যামডার ভ্যালু ক্যালকুলেশন করা যেতে পারে, যেটা পরের স্লাইডে ডিসকাস করা হয়েছে। সেটা হলো 2d sin theta equal to n lambda, যেখানে d is the lattice spacing। প্রিভিয়াস স্লাইডে যাই। হ্যাঁ, ল্যাটিস স্পেসিং, তো একটা ক্রিস্টালের একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটম বা ল্যাটিসের স্পেসিং হচ্ছে d। সেখান থেকে যখন অ্যাক্সিলারেটেড ইলেকট্রন পাস করবে তখন ডিফ্র্যাক্ট করবে, এবং এই ডিফ্র্যাক্টেড ওয়েভগুলো পরে ওভারল্যাপ করবে, করার পরে ইন্টারফারেন্স হবে। সেই ইন্টারফারেন্সের রিলেশন ইউজ করে আমরা ল্যামডার ভ্যালু পেয়েছি 0.167 ন্যানোমিটার। আবার আমরা পার্টিকেল থিওরি থেকে জানি যে ল্যামডা ইকুয়াল টু h/p, অর্থাৎ মোমেন্টাম, বাট মোমেন্টামের সাথে কাইনেটিক এনার্জি রিলেশন যদি ডেভেলপ করি তাহলে আমরা ফাইনালি পাই ল্যামডা ইকুয়াল টু স্কয়ার রুট অফ 2me, where e is the kinetic energy, e equal to half mv square আমরা জানি। আবার সেই সাথে সাথে এনার্জিকে আমরা চার্জ অফ ইলেকট্রন ইনটু এর পোটেনশিয়াল ডিফারেন্স বা ইভি দিয়েও এক্সপ্রেস করতে পারি। তাহলে এই এনার্জি ইকুয়াল টু ইভি, where v is 54 ভোল্ট এবং চার্জ অফ ইলেকট্রন ইকুয়াল টু 1.6 ইনটু 10⁻⁻19 কুলম, এগুলা যদি ইউজ করি তাহলে আমরা ল্যামডার সলিউশন পাবো 0.167 ন্যানোমিটার। অর্থাৎ এখান থেকে ওয়েভ নেচার ইউজ করে আমরা ল্যামডার সলিউশন পাইলাম 0.167 ন্যানোমিটার, আর পার্টিকেল নেচার শো করেও আমরা পাইলাম 0.167 ন্যানোমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন কখনো পার্টিকেল বিহেভ করতেছে, আবার কখনো ওয়েভ বিহেভ করতেছে যখন এটা হাই স্পিডে ট্রাভেল করে। সেটা peak or high intensity is due to constructive interference of light. Interference is a wave behavior. Accelerated electrons show wave behavior. Thus,
Davison and Garmer experiment confirms wave nature of electron of de Broglie and the de Broglie relation are confirmed by Davison and Garmer experiment. তাহলে ডেভিসন এন্ড গার্মার এক্সপেরিমেন্ট থেকে আমরা দুটো জিনিস প্রুভ করতে পারলাম, একটা হচ্ছে ওয়েভ নেচার অফ ইলেকট্রন আর একটা ডি ব্রগলি রিলেশন ল্যামডা ইকুয়াল টু h/p। এখন আমরা একটা প্রবলেম সলভ করি, সেটা হচ্ছে একটা ইলেকট্রনের এনার্জি দেওয়া আছে 1 মেগা ইলেকট্রন ভোল্ট, তার করেসপন্ডিং ওয়েভলেন্থ কি হতে পারে। আমরা মাস অফ ইলেকট্রন জানি 9.1 × 10⁻³ কেজি এবং ম্যাক্স প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট h = 6.6 × 10⁻34 জুল সেকেন্ড। চার্জ অফ ইলেকট্রন দেওয়া আছে, তাহলে ল্যামডার ভ্যালু কিভাবে বের করব। এই ভ্যালুগুলো এখানে যদি ইউজ করা হয় তাহলে আমরা দেখতে পারবো 2 into mass of electron 9.1 × 10⁻31 into energy হবে ev মেগা ইলেকট্রন ভোল্ট। 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে 10⁶ ইলেকট্রন ভোল্ট। এই ইলেকট্রন ভোল্টকে এরপরে আমি জুলসে কনভার্ট করব, 1.6 × 10⁻19 জুল পার ev। তো এই ইকুয়েশনটা সলভ করলে আমরা ফাইনালি ল্যামডা ক্যালকুলেশন করতে পারবো। আরেকটা প্রবলেম ডিসকাস করা যাক, এটা কম্পটন শিফটের প্রবলেম। সেখানে বলা হচ্ছে ক্যালকুলেট চেঞ্জ ইন ওয়েভলেন্থ ফর অ্যান ইনসিডেন্ট এক্স-রে অফ ওয়েভলেন্থ 100 nanometer which is scattered by carbon at an angle of 90 degree। অর্থাৎ ফায়ার ভ্যালু দেওয়া আছে 90 ডিগ্রি, এইচ এর ভ্যালু, স্পিড এগুলো আগে দেওয়া আছে, আর এম হচ্ছে মাস অফ রেস্ট ইলেকট্রন। সেখান থেকে আমরা ডেল্টা ল্যামডা ক্যালকুলেশন করব। সো ডেল্টা ল্যামডা হবে 6.6 × 10⁻34 জুল সেকেন্ড divided by mass of electron 9.1 × 10⁻31 c 3 × 10⁸ into 1 minus cos 90। এখন আমরা জানি cos 90 সমান 1, সো তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 6.6 × 10⁻34 divided by 9.1 × 10⁻31 into 3 × 10⁸ into 1 minus 0 because cos 90 equal to 0। সো এখান থেকে সলভ করে আমরা ফাইনালি ডেল্টা ল্যামডার একটা ভ্যালু পাবো। অর্থাৎ এখান থেকে এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এক্স-রে যখন কোনো পার্টিকেলে অ্যাটমে হিট করে, তখন ওই অ্যাটম হিট করার পরে সেখান থেকে স্ক্যাটার্ড হয়। স্ক্যাটার্ড হওয়ার পরে যে এক্স-রে ফোটন তার ওয়েভলেন্থ আর ইনসিডেন্ট ফোটনের ওয়েভলেন্থ সেম থাকে না এবং তার মধ্যে একটা ডিফারেন্স আসে। আমি এই স্লাইডগুলা প্রডিউস করার জন্য নিম্নলিখিত বইগুলা ব্যবহার করেছি। তোমরা যদি ফার্দার স্টাডি করতে চাও তাহলে কনসেপ্ট অফ মডার্ন ফিজিক্স বাই আর্থার বেইজার, অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স বাই এন সুব্রামানিয়াম অ্যান্ড গ্রিজলাল, এই বইগুলা পড়তে পারো। অ্যাট দ্য সেম টাইম তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে এই ইমেইল আইডি arkiuddus@nu.edu.bd এখানে ইমেইল করতে পারো। আমি ইনস্ট্যান্টলি তোমাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ অল। আজকের মতো এখানে ক্লাস শেষ। এর পরের ক্লাসে আমি সেকেন্ড চ্যাপ্টার স্টার্ট করব। আশা করি দেখা হবে।